সারা বিশ্বে কার্যকর হলো পরিবর্তিত মার্কিন শুল্ক নীতি। 15% কমিয়ে বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর 20% শুল্ক নির্ধারণ। জুলাইয়ের সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ। সংসদের উচ্চ কক্ষ হবে 100 আসনের, থাকবে পিআর পদ্ধতি। ঐকমত্য কমিশনের সংলাপ শেষে সিদ্ধান্ত। কোনো দল সরাসরি নির্বাচনের মাধ্যমে এবং কোনো দল সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পক্ষে। আগস্ট শুরু হলেও 24-এ ছাত্র জনতার আন্দোলনে চলছিল রক্তাক্ত জুলাই। বিক্ষোভকে নতুন মাত্রা দিতে শুরু হয় কাউন্টডাউন 32। দুই নেতার অন্তর্দ্বন্দ্ব আর কোন্দলে বিভক্ত চট্টগ্রাম বিএনপির কর্মীরা বাকযুদ্ধ গড়িয়েছে সংঘাতে। পরস্পরের বিরুদ্ধে হামলা আর হত্যার অভিযোগ। আগুনে পুড়ল হবিগঞ্জের শাহাজি বাজার বিদ্যুৎ উপকেন্দ্রের একাংশ। প্রায় 13 ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা জেলা। 7 মাস ধরে শুধু ওষুধ সরবরাহ বন্ধ। মিরপুরের কমিউনিটি ক্লিনিকগুলোয় খালি হাতেই ফিরছেন রোগীরা। ব্যাহত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা। চুলকানি হয়েছে, আমি এসে ওষুধ পালাম না, আরেকজনে এসে একটু জ্বরের ওষুধ পাইল না। ওষুধ আগে যেটা আসতো তখন ধরেন ফাতা দিতে পারতো, 10টা দিতে পারতো, কিন্তু এখন তো 10টা দিতে পারে না। বছরের অর্ধেক সময়ে জলাবদ্ধতায় কাটে জামালপুরের পলাশতলা এলাকার বাসিন্দাদের। সংস্কারের অভাবে বেহাল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দেউন্দি সড়ক। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। 15% কমিয়ে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর 20% শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হোয়াইট হাউস প্রকাশিত এক নথিতে পরিবর্তিত শুল্ক নীতির বিষয়টি জানানো হয়। এর আগে ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সাথে 3 দফায় বৈঠক করেন বাংলাদেশি প্রতিনিধিরা। গেল মাসেই ঢাকার ওপর 35% শুল্ক আরোপ করে ওয়াশিংটন। খাত ভিত্তিক আগে থেকে আরোপিত শুল্কের সাথে যুক্ত হয় নতুন সেই হার। এর আগে এপ্রিল মাসে বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র, পরে তা স্থগিত করা হয়। যুক্তরাষ্ট্রে বছরে প্রায় $840 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যার মধ্যে বড় অংশই তৈরি পোশাক। একই দিন বিশ্বের 70টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর পরিবর্তিত শুল্ক হার প্রকাশ করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রে নির্ধারিত নতুন শুল্ক নীতিতে প্রবেশ করল বিশ্ব। এরই মাঝে শুল্কারোপিত দেশগুলোর পণ্য রপ্তানিতে কত বেশি অর্থ গুনতে হবে তার হিসাব প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। সবচেয়ে বেশি 41% সিরিয়ায়, আর সবচেয়ে কম 10 থেকে 15% শুল্ক নির্ধারিত হয়েছে ইউরোপীয় দেশগুলোয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তে নাখোশ ব্যবসায়ীরা, চিন্তিত সাধারণ মানুষ। 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি কার্যকর বিশ্বজুড়ে। কোন দেশের পণ্য যুক্তরাষ্ট্রের রপ্তানিতে কত শতাংশ শুল্ক দিতে হবে এরই মধ্যে ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ভারতসহ বেশ কয়েকটি দেশে 20 থেকে 25% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় দেশগুলোর উপর এই হার 10 থেকে 15%। এরই মধ্যে ট্রাম্পের এ পদক্ষেপ চিন্তার ভাঁজ ফেলছে ব্যবসায়ী সহ সাধারণ মানুষের কপালে। রপ্তানিকৃত কাঁচামালের দাম বাড়লে বিশ্বব্যাপী বাড়বে পণ্যের উৎপাদন খরচ। ফলে বেড়ে যাবে শুল্কারোপিত সকল পণ্যের দাম, যা বিশ্ব অর্থনীতিতে সৃষ্টি করবে ব্যাপক বিশৃঙ্খলা। আশঙ্কা অনেকের। জাপানের উপর কার্যকর করা শুল্কের হার 15%, যা অত্যন্ত বেশি। তাই বাণিজ্যিকভাবে জাপানের সাথে মার্কিন সম্পর্কের সম্ভাবনা নিয়ে আমি ততটা আশাবাদী নই। আমরা আশা করেছিলাম ভারতে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের পরিমাণ আরও কমবে। এমনটি হলে আমাদের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ, চীনের সাথে প্রতিযোগিতায় সুবিধা হতো। বাণিজ্যিকভাবে ভিয়েতনামের সমপর্যায়ে চলে আসার সম্ভাবনা ছিল আমাদের।
এদিকে মাত্রাতিরিক্ত শুল্ক আরোপে চটেছে বহু দেশ। জানিয়েছে সেসব দেশের পণ্য কিনতেও অতিরিক্ত অর্থ গুনতে হবে যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত 10টি পণ্যের মধ্যে 8টিতেই কোনো রকম কর আরোপ করে না ব্রাজিল। তাই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপে বাধ্য হব আমরা। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যেরকম সম্পর্ক ছিল তার প্রেক্ষিতে এর চেয়ে বেশি কিছু আশা করা সম্ভব ছিল না। তবে এই শুল্কের সিদ্ধান্তে জার্মানির অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে। এই ফলাফলে আমি সন্তুষ্ট নই। বিশ্বকে আরও একটি মহামন্দার দিকে নিয়ে যাবে ট্রাম্পের এই শুল্ক নীতি, আশঙ্কা জানিয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বা আইসিসি। বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যে অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি ও মার্কিন শুল্কারোপের জবাবে অন্যান্য দেশের পাল্টাপাল্টি পদক্ষেপ উস্কে দিতে পারে বিশাল এক বাণিজ্য যুদ্ধ বলে শঙ্কিত বিশ্ববাসী। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। একসময় ধারণা করা হতো ঘনিষ্ঠ বন্ধু, সে নরেন্দ্র মোদীকে এবার টার্গেট বানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক সহ নানা অভিযোগে নয়াদিল্লির উপর বর্ধিত শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন, দিয়েছে শাস্তিমূলক পদক্ষেপের হুঁশিয়ারিও। এর আগে পাকিস্তানের সাথে সংঘাত বন্ধে কৃতিত্ব নিয়ে ট্রাম্পের সাথে বাগযুদ্ধে জড়িয়েছিল মোদী প্রশাসন। দক্ষিণ এশিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্র ভারতের সাথে যেন তলানিতে ঠেকেছে যুক্তরাষ্ট্র সম্পর্ক। ভারত কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতবারই এ দুটো নাম উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ততবারই ভালো বন্ধু আখ্যা দিয়েছেন। কতটা ঘনিষ্ঠ মোদী ট্রাম্পের সম্পর্ক? অতীতের ছবিতে নয়, প্রশ্নের জবাবটা মিলবে সাম্প্রতিক বাস্তবতায়। বন্ধু দাবি করলেও ভারতের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। তাতে প্রশ্ন উঠছে, আসলেই কি নয়াদিল্লিকে বন্ধু ভাবেন তিনি, নাকি এরই মধ্যে ফাটল ধরেছে দুই মিত্রের সম্পর্কে? পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে শুরু হওয়া ভারত পাকিস্তান সংঘাত থেমেছিল 48 ঘন্টার মধ্যে। মার্কিন প্রেসিডেন্টই প্রথম দিয়েছিলেন যুদ্ধবিরতির ঘোষণা। বরাবরই এই সংঘাত বন্ধের কৃতিত্ব নিজের বলে দাবি করে আসছেন ট্রাম্প। ইসলামাবাদ তা স্বীকার করলেও ট্রাম্পকে কৃতিত্ব দিতে রাজি নয় নয়াদিল্লি। তাদের দাবি, তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ ছাড়াই থেমেছে প্রতিবেশী দুই দেশের লড়াই। ভারত পাকিস্তান সংঘাত বন্ধের ইস্যুতে দূরত্ব তো বেড়েছেই, নরেন্দ্র মোদীর দেশের ওপর আরও অনেক কারণেই নাখোশ মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া ইরানের সাথে থাকা বাণিজ্য সম্পর্ক যার মধ্যে অন্যতম। ভারতের ওপর 25% শুল্ক আরোপের সময়ও সেই ক্ষোভ লুকাননি তিনি। মস্কোর সাথে বাণিজ্য সম্পর্কের কারণে শাস্তিমূলক পদক্ষেপ নেয়ার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের সাথে ব্যবসা করায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন 6 ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অর্থনৈতিক জোট ব্রিক্স নিয়েও বেশ কয়েকবার ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। রীতিমতো চীন, রাশিয়া, ভারত নেতৃত্বাধীন জোটটিকে হুমকি মনে করে ওয়াশিংটন। আর এই ব্রিক্সের অন্যতম উদ্যোক্তা হিসেবে ভারতকে বিবেচনা করা হয়। পাশাপাশি ভারতের বিরুদ্ধে মার্কিন পণ্যে মাত্রাতিরিক্ত শুল্ক আরোপের অভিযোগও তুলেছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, এসব কারণেই তলানিতে ঠেকেছে নরেন্দ্র মোদীর সাথে মার্কিন প্রেসিডেন্টের সম্পর্ক। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। জুলাই সনদের বাস্তবায়ন এবং এর আইনি ভিত্তির বিভক্ত মতামতের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। শেষ দিনে কমিশনের সহসভাপতি বিদায়ী বক্তব্যে বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও সভা হতে পারে। এছাড়া সংসদের উচ্চকক্ষ হবে 100 আসনের, আর সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে। তবে বিএনপি এই সিদ্ধান্তে নোট অফ ডিসেন্ট বা আপত্তি জানিয়েছে। ঐকমত্য কমিশনের এই সংলাপের সিদ্ধান্তগুলো খসড়া আকারে 2-1 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। শেষ দিনে মূল আলোচনার বিষয় ছিল সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, রাষ্ট্রপতি নির্বাচন, ক্ষমতা ও দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকার, উচ্চকক্ষ গঠন, নাগরিকদের অধিকার সম্প্রসারণ, রাষ্ট্রের মূলনীতি। আলোচনার শেষ দিকে বড় দাগে মতানৈক্য হয়েছে সনদের বাস্তবায়ন ও আইনি ভিত্তি নিয়ে। জামাত, এনসিপি সহ বেশিরভাগ দলই সনদের আইনগত ভিত্তি চাইলেও বিএনপির মত ভিন্ন। এছাড়া সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে বেশিরভাগ দল পিয়ার পদ্ধতি চাইলেও বিএনপি সহ সমমনা দলগুলো তাতে আপত্তি তুলেছে। বাকি বিষয়গুলোতে কম বেশি একমত দলগুলো। জুলাই সনদ সেটা যেন অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই সেটা বাস্তবায়ন করা হয়, তার জন্য একটা আইনি ভিত্তি থাকে। এই কারণে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে ঐকমত্য কমিশনের মাননীয় সহসভাপতি আলী রিয়াজ স্যারের কাছে ঠিক কবে নাগাদ
এই বাস্তবায়নের পথ এবং পন্থা কী হবে সেটা নিয়ে কমিশনের পক্ষ থেকে আলাপ করা হবে, সেই প্রসঙ্গ আমরা জানতে চেয়েছি। লিগ্যাল ফ্রেমওয়ার্ক যেটা বলা হয়েছিল আগে, তারপরে গণভোট, এটা একটা পদ্ধতি হতে পারে, এরপরে অধ্যাদেশ জারির মাধ্যমে এটা হতে পারে। আমাদের মূল কথা হচ্ছে এটাকে লিগ্যালাইজড করতে হবে, আইনি মর্যাদা দিতে হবে, এবং সেই মর্যাদার ভিত্তিতে এখন থেকেই ঐক্যমত্যের বিষয়গুলো মাঠে কার্যকর থাকবে। যেখানে জাতীয় ঐক্যবদ্ধ হয়, জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা হয়, গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে তো জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যমত্য গঠিত হয়েছিল বলেই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। ইট ইজ মোর দ্যান ল। আমি সেটা আবারও বলি যে সুপ্রিম ডক্ট্রিন হচ্ছে যে লেজিটিমেট এক্সপেকটেশন অফ দি পিপল ইজ দ্য সুপ্রিম ডক্ট্রিন অফ ল। সংবিধানের মূলনীতি নিয়ে বিএনপি ও জামাতের মতৈক্য আছে, অর্থাৎ পঞ্চম সংশোধনীর পক্ষে মত দিয়েছেন দল দুটি। তবে এ নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়ে শেষ দিকে সভা বর্জন করে সিপিবি, বাসদ সহ 4টি বাম রাজনৈতিক দল। আমরা বলেছিলাম যেহেতু এটা একটা আদর্শগত বিষয় এবং আমাদের দেশের ইতিহাসের সাথে যুক্ত, এটা জনগণ নির্ধারণ করুক, কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত না নিক। এইটা যদি বহাল রাখে, এই যে জুলাই সনদ, সেই সনদে আমরা স্বাক্ষর করতে পারবো কিনা সেটা আমাদের ভেবে দেখতে হবে। আমাদের তরুণ প্রজন্ম যে ঐতিহাসিক গ্রাফিতির মাধ্যমে স্বাক্ষর লেগে গেছে, পাতা ছিঁড়বেন না, নিশ্চয়ই দেখেছেন সম্প্রীতির পাতা। আজকে এই ঘটনার মধ্য দিয়েই সম্প্রীতির পাতা ছেঁড়ার কাজটা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া দ্রুত পৌঁছে দেওয়ার কথা জানান কমিশনের সহসভাপতি। বলেন, বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে মতভিন্নতা থাকায় এ নিয়ে আরও বিশদ আলোচনার সুযোগ আছে। এই বিষয়ে সুস্পষ্ট ঐকমত্য আছে যে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে 100-তে উন্নীত করা হবে। তবে কোনো দল সরাসরি নির্বাচনের মাধ্যমে এবং কোনো দল সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পক্ষে। আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্ত বিষয়কে অন্তর্ভুক্ত করার পাশাপাশি ইতিমধ্যে জাতীয় সনদের যে খসড়া দেওয়া হয়েছে সে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত পাওয়া গেছে, সেগুলোকে সমন্বিত করে পরিবর্তন ইত্যাদি করে আমরা একটা খসড়া সনদ থেকে একটা পূর্ণাঙ্গ রূপ দেব। এর আগে বেলা 11:30টার পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিনের আলোচনা, চলে রাত 10টা পর্যন্ত। ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের এই বৈঠক শুরু হয় গেল 2রা জুন। 23 কার্যদিবসের দীর্ঘ আলোচনা শেষে 19টি বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ ঐকমত্যে পৌঁছেছে দলগুলো। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। দিনটা 24-এর 1 আগস্ট হলেও কোটা সংস্কার আন্দোলনের ছাত্র জনতার কাছে তখনও জুলাই চলমান, তাই তারিখ 32 জুলাই। শিক্ষার্থী, শিল্পী, জনতা, শিক্ষক সবাই প্রতিবাদী। রাজধানী ঢাকা ছাড়াও আন্দোলনের মুখর সারা দেশ। শেখ হাসিনার ক্ষমতার ভিত চরমভাবে কেঁপে ওঠে এদিন। সমন্বয়কদের মুক্তি দিয়ে সরকার কিছুটা নরম করে সুর, কিন্তু দেশ জুড়ে চলতেই থাকে ছাত্র জনতার প্রতিবাদ। ছাত্র আন্দোলনে গুলি হামলার প্রতিবাদে 32 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে সমাবেশ ও মিছিল করেন শিক্ষার্থী ও শিক্ষকরা। অভিযোগ করেন, যারা গুলি করেছে তাদের বিচার না করে উল্টো গ্রেফতার ও হেনস্থা করা হচ্ছে শিক্ষার্থীদের। দেশের শিক্ষক সমাজের সাথে এদিন একাট্টা হয় শিল্পী সমাজও। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের 9 দফা দাবির সাথে সংহতি প্রকাশ করে রাজধানীর ফার্মগেটে প্রতিবাদ কর্মসূচি পালন করে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ। দেশে হত্যা, সহিংসতা, গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদ জানান তারকারা। আরেকজনের সন্তান মারা যাওয়াটাও এটা মানুষের বুকে লাগে। তবে এদিন শিল্পী সমাজের বিপরীত চিত্রও দেখেছে দেশ। সকল সহিংসতার বিরুদ্ধে আমরা এই ব্যানারে প্রতিবাদী প্লাকার্ড হাতে বিটিভি ভবনের সামনে দাঁড়ায় শিল্পীদের একটি অংশ।
এদিন সন্ত্রাস বিরোধী আইনে জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সন্ত্রাসী সংগঠন হিসেবেই জামাতকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানান রাজনৈতিক বিশ্লেষক ও মুক্তিযুদ্ধ গবেষকরা। শেখ হাসিনা বলেন, রাজনীতি নিষিদ্ধের পর জামাত শিবির জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধ্বংসাত্মক কাজ করার চেষ্টা করবে। 1 আগস্টেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মিথ্যাচার করেন। দেখামাত্র গুলির নির্দেশনা দেয়নি সরকার। দেখামাত্র গুলি নির্দেশের বিষয়ে ভুল বার্তা দেওয়া হচ্ছে। অথচ কারফিউ জারির প্রথম দিনেই তিনি বলেছিলেন, এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে। অন্যদিকে 1 সপ্তাহ পর এদিন 6 সমন্বয়ককে ডিবি নিজস্ব পরিবহনে বাসায় পৌঁছে দেয়। জানায়, গেল 2 দিন কোনো কিছু না খেয়ে অনশনে ছিলেন 6 সমন্বয়ক। এদিন অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে বদলি করা হয় ডিবি থেকে। আস্থা এবং বিশ্বাস রেখে 6 সমন্বয়কের মুক্তির দাবিতে এদিন ডিবি কার্যালয়ের সামনে হাজির হয়েছিলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। গোয়েন্দা কার্যালয়ে গিয়ে তাদের ছেড়ে দেওয়ার খবরে স্বস্তি জানান তারা। এদিন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর প্রস্তাবে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। একথা জানান তখনকার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। প্রতিটি হত্যা সহিংসতার বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ৭১-এ পাকিস্তানিরা যেভাবে নির্যাতন চালিয়েছে সেভাবেই এখন নির্যাতন চালাচ্ছে সরকার। এমন অস্থিরতায় 10 আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখে সরকার। এদিন রিমেম্বারিং দ্য হিরোজ নামে নতুন কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন কর্মসূচিতে গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরির পাশাপাশি ছিল প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন। আর চলমান থাকে মার্চ ফর জাস্টিস। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। যার মৃত্যুতে বদলে গিয়েছিল জুলাই আন্দোলনের গতিপথ, সেই আবু সাইদের চলে যাওয়ার 1 বছর পেরিয়েছে। ছেলের শোকে এখনও কাতর বৃদ্ধ বাবা মা সহ স্বজনরা। দ্রুত বিচার দেখার অপেক্ষায় তারা। জুলাই বিপ্লবে অংশ নেওয়া সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পরিবারের। 16 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল রংপুর। সেদিন এভাবেই মৃত্যুকে আলিঙ্গন করে নেন আবু সাইদ। বদলে যায় জুলাই আন্দোলনের গতিপথ। পীরগঞ্জের বাবনপুরে এই কবরেই চিরনিদ্রায় শায়িত আবু সাইদ। পেরিয়ে গেছে 1 বছর। ছেলের স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন বৃদ্ধ মা। সন্তান হত্যার বিচার পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন তিনি। গরিবের দিক দেখি, গরিবের আশা দেখি, গরিবের ঘরের দিক কেউ দেখে না, সহায়তা করে না। যার টাকা আছে তাকে সহায়তা করে, তার টাকা নাই তাকে সহায়তা করে না। এই জন্য আমার ছেলে জীবন দিছে। আমার ছেলে যদি এটা যদি করে সরকারে, তাহলে আমার ছেলের আত্মারা শান্তি হবে, আমার ছেলে শহীদের দরবারে যাবি। মকবুল হোসেন শহীদ আবু সাইদের বাবা। তিনিও চান দ্রুততম সময়ে সন্তান হত্যার বিচার। শরীফুল না কি নাম, তাকে মুক্তি চাওছে, ছাত্ররা আন্দোলন করেছে। অপরাধীর আন্দোলন করে কি হবে? যাই অপরাধী তাই অপরাধী। এখন পুলিশ হোক চাই কিছু হোক, পক্কার হোক, ভিসি হোক, যাই অপরাধী তাই অপরাধী। এটা আমি চাইছি যে নির্দিষ্ট যারা অপরাধী তার বিচার হোক। আমি বিচার দেখতে চাই। সরকারের কাছে আকুল আবেদন। জুলাইয়ের উত্তাল দিনগুলো ভোলেননি সাইদের ভাইয়েরা। ঐক্যবদ্ধভাবে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে নেয়ার আহ্বান তাদের। কেউ চাচ্ছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন, কেউ চাচ্ছে সংস্কার, কেউ এভাবে চলতেছে। আমরা চাই এই রকম না, আপনারা সকলে ঐক্যমত হন। যারা বিপ্লবী শক্তি ছিলেন সবাই একসাথে রাজপথে লড়াই করেছেন, তা আপনারা একমত হন, আপনারা জনকল্যাণমুখী আপনারা কাজ করেন। যে বৈষম্যের কারণে সে জীবন দিল, দেশের একটা স্বাধীনতা, নতুন স্বাধীনতা আসলো। এই স্বাধীনতার
আমরা কোনো প্রকার কোনো আলামত এখনো আমরা দেখতে পাইনি, তার বিচারের এখনো আমরা কোনো অগ্রগতি পাইলাম না। তো এই দুঃখের কথা কার কাছে বলবো? ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির অভিযোগ গঠনের আদেশ আগামী 6 আগস্ট। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। বিএনপির দুই জ্যেষ্ঠ নেতার বাকযুদ্ধ উত্তাপ ছড়াচ্ছে চট্টগ্রামের রাজনীতির মাঠে। দুজনের বাড়ি রাউজানে, আছে আলাদা বলয়। সাম্প্রতিক নানা ঘটনায় দুজনের মুখোমুখি অবস্থানে তাদের কর্মী সমর্থকদের মধ্যেও লেগে আছে সংঘাত সংঘর্ষ। পরস্পরকে দুষছেন দুই নেতা। ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাউজানে নিজ এলাকায় যাওয়ার পথে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের গাড়ি বহরে চলে হামলা ভাঙচুর। এজন্য তিনি সরাসরি দায়ী করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে। গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে তারা স্লোগান দিয়ে হামলা করছে এবং গিয়াসউদ্দিন কাদের নাকি নির্দেশ দিয়েছে তাদেরকে হামলা করার জন্য। সরাসরি বলে দিল যে আমাকে গুলি করে হত্যা করতে চেষ্টা হয়েছে। এটা তো ঠিক না। আপনারা পুলিশের থেকে, র্যাবের থেকে খবর নেন কি ওখানে আদৌ কোনো গুলির আওয়াজ পাওয়া গেছে কিনা। বিএনপির এই দুই নেতার বাকযুদ্ধ এই প্রথম নয়। দুজনের বাড়ি রাউজানে, আছে আলাদা বলয়। একই দলের শীর্ষস্থানীয় পদে থেকেও দুজনের অবস্থান পরস্পর বিরোধী। অডিও ভিডিওগুলো দেখেন তাহলে এই ছাত্রলীগেররা যারা যারা ছিল তারা চিহ্নিত, একদম চিহ্নিত করে দেওয়া যাবে। যাদের হাতে অস্ত্র আছে, হকি স্টিক আছে। গিয়াসউদ্দিন কাদেরের এই অভ্যাস, এটা পুরাতন অভ্যাস, সন্ত্রাসী অভ্যাস। বহু মার্ডার করছে তারা বিএনপিতে জয়েন করার আগে। 2024 সালের 5 আগস্টের পর থেকে উত্তপ্ত রাউজান। এই দুই নেতার কর্মী সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, গোলাগুলি হয়েছে একাধিকবার। এক বছরে ঘটেছে 15টি হত্যাকাণ্ডের ঘটনা। চাঁদাবাজি, বালুমহল দখল, আধিপত্য বিস্তার চেষ্টার অভিযোগ রয়েছে দুপক্ষের বিরুদ্ধেই। যারা হত্যা হয়েছে, হত্যা করেছে, কেউ বিএনপি রাজনীতির সাথে সংশ্লিষ্ট নয়। নিজের স্কিন বাঁচানোর জন্য সেটা করা হয়েছে। যারা মাঠের রাজনীতি করে তারা মাঠ ধরে রাখার চেষ্টা করে, আর যারা মাঠের রাজনীতি করে না তাদের খেয়ে না খেয়ে তারা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত হয়। মঙ্গলবারের সংঘর্ষের পর গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ভাইস চেয়ারম্যান পদ স্থগিত এবং গোলাম আকবর খন্দকারের নেতৃত্বাধীন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বাতিল করে হাইকমান্ড। আমি অতীতে কোনো সন্ত্রাসের আশ্রয় নিইনি, আমি আগামীতে নেব না। অপরাধ না করেও অপরাধী হয়ে গেছে, এটাই আমার মনে অনেক বেশি দাগ কেটেছে। অবশ্যই আল্লাহ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রায় 13 ঘন্টা ধরে বিদ্যুৎহীন হবিগঞ্জ জেলা। শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগায় বিদ্যুৎ বিচ্ছিন্ন সেখানকার মানুষ। 8 ঘন্টার চেষ্টায় আগুন নেভানো গেলেও এখনও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুৎ কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, যান্ত্রিক ত্রুটি থেকে ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন লাগে শাহজিবাজার গ্রিডে। দাও দাও আগুনে জ্বলছে শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্র। কিছু বুঝে ওঠার আগেই ব্ল্যাকআউট গোটা হবিগঞ্জ জেলা। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিদ্যুৎ উপকেন্দ্রে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তেই জ্বলে ওঠে আগুন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে শহর ও আশপাশের এলাকা। একে একে বিদ্যুৎহীন হয়ে পড়ে উপজেলাগুলো। চরম দুর্ভোগে বাসিন্দারা। সারাদিন ধরেই বিদ্যুৎ নাই, বিদ্যুৎ আসে আর যায়। আর বিকালের দিকটা শাহজিবাজারে বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার পর থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ নাই। কখন আসবে জানা যাইতেছে না। বাসা বাড়িতে পানি নাই, দোকানপাট বন্ধ, কোনো ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আর পড়াশোনা বন্ধ, বাচ্চা কাচ্চাদের পড়াশোনা ক্ষতি হচ্ছে এবং হবিগঞ্জ খুবই আতঙ্কের মধ্যে আছে। হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী জানান, শাহজিবাজার পাওয়ার গ্রিড থেকেই গোটা জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হতো। ধারণা, যান্ত্রিক কোনো ত্রুটি থেকেই ট্রান্সফরমার বিস্ফোরণ হয়েছে, আর সেখান থেকেই আগুনের সূত্রপাত। ইনকামিং ব্রেকার পাওয়ার ট্রান্সফরমারের এইটা এবং আমাদের গ্রিডে আমাদের যে পিডিবির যে ব্রেকার ওগুলো পাশাপাশি, তো ওদের এটা পুড়ে গেছে, সাথে আমাদের পিডিবির ব্রেকারও পুড়ে গেছে, আর ওদের পাওয়ার ট্রান্সফরমারের ব্রেকার পুড়ে গেছে। ওদের পাওয়ার ট্রান্সফরমারের ব্রেকারে পুড়ে যাওয়ার সাথে সাথে ওদের একটা ইনকামিং প্যানেলও পুড়ে গেছে, আরেকটা ট্রান্সফরমারের। তো গ্রিডের 2টা ক্ষয়ক্ষতি হয়েছে। মেরামত শেষে ক্ষয়ক্ষতি নিরূপণ ও অগ্নিকাণ্ডের আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পিডিবি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলোয় 7 মাস ধরে যাচ্ছে না ওষুধ, খালি হাতেই ফিরে যাচ্ছেন রোগীরা। ব্যাহত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, ওষুধ সংকট সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। গেল 6 মাস ধরে মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলোয় ওষুধ সরবরাহ বন্ধ। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। ব্যাহত হচ্ছে গ্রামীণ স্বাস্থ্যসেবা। কমিউনিটি ক্লিনিকগুলোয় 27 রকমের ওষুধ বরাদ্দ, কিন্তু বর্তমানে দেয়া হচ্ছে শুধু অ্যাসিডিটি ও ভিটামিনের ট্যাবলেট। আবার কোনো কোনো ক্লিনিকে ওষুধই নেই। রোগীরা জানান, চিকিৎসা নিতে এসে কেবল পরামর্শ নিয়েই ফিরতে হচ্ছে। গুরুতর হলে পাঠানো হচ্ছে মেহেরপুর 250 শয্যা জেনারেল হাসপাতালে। চুলকানি হয়েছে, আমি এসে ওষুধ পেলাম না, আরেকজন এসে একটু জ্বরের ওষুধ পাইল না, প্যারাসিটামলও পাইল না। ওষুধ পেয়েছি, এখন পাচ্ছিনি। মেহেরপুর হাসপাতালে যেতে হয়, সিরিয়াল দিতে হয় ছোটখাটো অসুখের নিয়ে। এখান থেকে মেহেরপুরে যাইতে লাগে প্রায় 3 কিলো। এখান থেকে কষ্ট করে মুরব্বীগুলো। আগে আপনার অ্যামোক্সিলিন আসতো, এখন অ্যামোক্সিলিন আসে না। মেট্রোজোল আসতো, সেটাও আসে না। এখন ধরেন ওষুধ আগের চাইতে কমিয়ে দিয়েছে। ওষুধ আগে যেটা আসতো তখন ধরেন ফাতা দিতে পারতো, 10টা দিতে পারতো, কিন্তু এখন তো 10টা দিতে পারে না, এখন 5টা দেয়। স্বাস্থ্যকর্মীরা বলছেন, 3 মাস পর পর প্রত্যেক ক্লিনিকে 3 কার্টুন করে সরকারি ওষুধ পাঠানোর কথা থাকলেও যাচ্ছে না। নিয়মিত বরাদ্দের সাথে পাওয়া অতিরিক্ত ওষুধ দিয়ে নামমাত্র চলছে কার্যক্রম। এত পরিমাণে চাপ থাকতো, আমরা সারাদিন কাজ করে উঠতে পারতাম না। খাতাপত্র, তাদের ওষুধ দেওয়া, সবকিছু কম্পিউটারের রিপোর্ট দেওয়া, আমাদের কয়া রিপোর্ট দেওয়া লাগে, মাসিক রিপোর্ট দেওয়া লাগে, এগুলো সব। এখন 1 মাস যাবৎ ওষুধ নাই। ওষুধ না পাওয়ার কারণে ভোগান্তি পাচ্ছে, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রোগী স্বল্পতা কমে গেছে। মানুষের যে আস্থা ভোজন কমিটির উপরে, সেটা মানুষ কষ্ট পাচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই ক্লিনিকগুলোয় ওষুধ সরবরাহের মাধ্যমে সংকট নিরসন করা হবে। ওষুধের কিছু স্বল্পতা থাকার কারণে সব উপজেলাতে আমাদের পরবর্তী যে মাঝখানে আরেকটা আরো 2টা টার্মে যে আসার কথা ছিল, সেটা সরবরাহ করা সম্ভব হয়নি। প্রিভিয়াস এরকম কিছু ওষুধ ছিল, সেইগুলা দিয়ে আমরা এতদিন সীমিত আকারে যতটা সম্ভব সার্ভিসকে চালু রাখা, আমরা সেটা চালু রেখে যাচ্ছি। সংকট সেটা ইনশাআল্লাহ কেটে যাবে। জেলায় সব মিলিয়ে 26টি কমিউনিটি ক্লিনিক। গেল ডিসেম্বরের পর থেকে কোনো ক্লিনিকেই ওষুধ সরবরাহ হয়নি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে জামালপুরের পলাশতলা এলাকার বাসিন্দারা। বছর অন্তত 6 মাস নিত্যসঙ্গী দুর্গন্ধযুক্ত ময়লা পানি। নিয়মিত কর দিয়েও পাচ্ছেন না কোনো সমাধান। কর্তৃপক্ষ বলছে, দ্রুতই পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে। ছোট্ট এই খুপড়ি ঘরেই আশ্রয় 80 বছরের আবেদন বেগমের। জীবনের শেষ প্রান্তে এসে ঠাঁই মিলেছে এখানে। কিন্তু গেল 4-5 বছর ধরে বছরের 6 মাস ময়লা পানি জমে থাকে ঘর আর উঠানে। এখানেও শান্তি নেই বৃদ্ধা আবেদন বেগমের জীবনে। পানি মধ্যে বাঁচতাছি, এলা পরশম পায়খানা কোনো জায়গা নাই, এলা গোসল করার জায়গা নাই, দেখা মহিলারা জুনাইছে কোনো আনি যাওয়ার হয়নি। কত কষ্ট হয়েছে, করতে বাইরেও বড় হয় না। প্রথম শ্রেণীর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের হাটচন্দ্রা, পলাশতলা ও কাজিরাখ এলাকার প্রায় 200 পরিবার পানির সঙ্গে এমন যুদ্ধে জীবন পার করছে। একটি মাত্র ইটের সোলিং করা সড়ক, তাও কয়েক মাস থেকে পানির নিচে। শিক্ষার্থী কিংবা রোগীদের যাতায়াত সব ক্ষেত্রেই ভোগান্তি চরমে। পানিবাহিত রোগ বলা যায় নিত্যসঙ্গী। দীর্ঘ 6 মাস এই রাস্তার মধ্যে পানি জমান বাড়তে থাকে। আমরা বাচ্চা নিয়ে স্কুলে যাইতে পারি না, বাজার ঘাট করতে পারি না। বাচ্চা কাচ্চার শরীরের মধ্যে খাজলি হইয়া ঘা হইয়া বেরিয়ে গেছে গায়ে এই পানি, নোংরা পানি। একটু বৃষ্টি হইলেই রাস্তার মধ্যে পানি, তারপরে মানুষজন চলতে পারে না, চলতে গেলেই পড়ে জায়গা। দীর্ঘদিনের জলাবদ্ধতায় অনাবাদি প্রায় 300 একর জমি। মসজিদে যেতে পারেন না মুসল্লিরা। রান্না, খাওয়া দাওয়া, বিশুদ্ধ পানিসহ মৌলিক চাহিদা পূরণেও হিমশিম খাচ্ছেন বাসিন্দারা। এমনকি সামাজিক অনুষ্ঠান এবং বিয়ে শাদিও বন্ধ। একাধিকবার আবেদন করেও সমাধান করেনি পৌরসভা। পানির জন্য আসা যায় না, মুসল্লিরা নামাজ পড়তে পারে না, পায়জামা লঙ্গি ভিজে যায়, হাঁটুর উপরে কাপড় তোলা লাগে। পুরোটা বন্ধ হয়, ধান হইতো 2 মৌসুমের ধান হইতো, এখন একটা মৌসুমের ধানও হচ্ছে না। আমরা ট্যাক্স দেই, আমরা সরকারের যা যা পৌরসভার ভিত্তি করার লাগে আমরা সবই করি, কিন্তু আমরা যে পানির মধ্যে বাস করতেছি আমাদের কোনো খোঁজ খবর নিতেছে না। তবে পৌর কর্তৃপক্ষ জানায়, শহরের জলাবদ্ধতার পয়েন্টগুলো ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়।
অঞ্চলের মানুষের যাতে করে এই পানিবন্দী অবস্থায় না থাকতে হয় তার জন্য ওই পানিগুলো নিঃসরণের আমরা ব্যবস্থা করব। একই সাথে আমাদের এই পৌরসভায় যে বড় ড্রেনগুলো রয়েছে এই ড্রেনগুলোর সাথে কিভাবে ওই পানিগুলোকে নিঃসরণ করা যায় তার একটা উপায় আমরা বের করার চেষ্টা করব। ১.৫ শতাব্দী পুরনো পৌরসভার বহু এলাকাতেই পৌঁছায়নি নাগরিক সেবা। বর্ষাকালে জলাবদ্ধতা হয়ে ওঠে এখানকার বড় ধরনের সমস্যা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। জনভোগান্তির অপর নাম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দেওন্দী সড়ক। খানাখন্দে ভরা রাস্তায় নিয়মিত চলাচল হয়ে উঠেছে অসহনীয়। সীমাহীন দুর্ভোগে স্থানীয়দের বাড়ছে ক্ষোভ। এলজিইডি ও ঠিকাদার বলছে কাজের মেয়াদ বাড়ানো হলে দ্রুতই শুরু হবে সংস্কার। ছোট বড় গর্ত আর খানাখন্দে ভরা, অথচ এটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দেওন্দী সড়ক। বেহাল এই সড়কে প্রতিদিন চলাচল করেন 4টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। গেল বছর 7 আগস্ট সংস্কারের কার্যাদেশ দেয়া হলেও নেই অগ্রগতি। কয়েক মাস আগে পুরনো কার্পেটিং তুলে ফেলে ঠিকাদারি প্রতিষ্ঠান, কিন্তু কাজ শুরু করেনি। ফলে পুরো সড়কেই অসংখ্য গর্ত। এখন পর্যন্ত কাজের কোনো কিছুই নেই। এই যে আডু পর্যন্ত পানি, সামনে গাতা, অনেক বড় বড় গাতা, এই গাতায় দিয়ে আমরা সাইকেল নিয়ে যাওয়া লাগে। রাস্তায় আমরা চলাচল হওয়ার কোনো অবস্থান নাই। মানে ডেলিভারি রুগী তো অনেকগুলো আছে বা খেতে আছে, এগুলো নিয়ে রুগী সুগী নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থান নাই। এরা খুঁজছে যে আমরা তুই গেছিল, কেউ দেখলো না, আমরা মানববন্ধন করছি, করার পরও দেখা যায় আমরা এই রাস্তাটা হইতেছে না। চালকদের অভিযোগ, চলাচলে প্রতিনিয়ত পড়তে হয় দুর্ঘটনায়। নষ্ট হচ্ছে পরিবহনের যন্ত্রাংশ, যা আয় করেন বড় অংশই চলে যায় মেরামতে। সিএনজি চালায় বাচ্চা আচার লাগি, ভাত নিতাম পারি না, রুজি করতাম পারি না, গাড়ি ঘুরিয়ে ভাঙ্গা শেষ। মানুষের অবস্থা পুরা খারাপ। যে মানুষটা যাইতে আছে সুস্থে, এটা অসুস্থ জায়গায় রাস্তা পাই গেল। আটকে জায়গাতে পানি লাগে, জায়গাতে ঠালানি লাগে, গাড়ির রান টান ফাইটে জায়গা, বডি ফাইটে জায়গা। প্রতিদিন 2-3টা গাড়ি আমরা এই রোডে একটা দুর্ঘটনা ঘটে। এলজিইডি কর্মকর্তা জানান 2023-24 অর্থ বছরে শায়েস্তাগঞ্জ থেকে শাকির মোহাম্মদ বাজার পর্যন্ত 3 কিলোমিটার 887 মিটার সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হয়। 3,97 লাখ টাকায় কাজ পায় মেসার্স কেবি কনস্ট্রাকশন, যার মেয়াদ শেষ হয় গত 13 মার্চ। কাজের মেয়াদ বাড়ানো হলে 3 মাসের মধ্যে সংস্কার সম্পন্ন হবে, জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। একই দাবি ঠিকাদারের। বৃষ্টি বাদল, এটার কাজটা একটু বিলম্ব হয়েছে, দ্রুত ইনশাল্লাহ কাজটা শেষ করে দেব। ঠিকাদারের কাজের মেয়াদ মার্চ মাসে শেষ হয়ে গেছে, কিন্তু ঠিকাদার কাজটি বাস্তবায়নের জন্য সময় চেয়ে আবেদন দিয়েছেন। তা আবেদন মঞ্জুর হলে কাজটি ঠিকাদার 3 মাসের মধ্যে বাস্তবায়ন করবে বলে আমাদের কথা দিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে শায়েস্তাগঞ্জ দেওন্দী সড়কে দুর্ভোগের অবসান হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। প্রদীপ দাস, সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। গেল কদিনের বৈরী আবহাওয়ায় সবজির সরবরাহ কিছুটা কম বগুড়ার কাঁচা বাজারে। সব ধরনের সবজির দামই বাড়তির দিকে। এ বিষয়ে আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, বাজারের সবজির দাম বিস্তারিত জানাবেন, আর ক্রেতা বিক্রেতারা কে কি বলছেন এ বিষয়ে সেটাও একটু জানাবেন। সোহার, এই মুহূর্তে আমি রয়েছি বগুড়া শহরের যে সবচেয়ে বড় যে একটি রাজা বাজার। এখানে মূলত পাইকারি, খুচরা সব ধরনের নিত্যপণ্য বিক্রি হয়। তো এই বাজারে সকাল থেকে আমি এটি লক্ষ্য করছিলাম, সোহার, যে সবজির দাম এটি কিন্তু গত 2 সপ্তাহ ধরেই বগুড়ার বাজারে বেশ ঊর্ধ্বমুখী। বিশেষ করে যেহেতু এখন শ্রাবণ মাস চলছে এবং মাঝে মাঝে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। যেমন গতকাল কিন্তু একদম সূর্য ওঠার পর থেকেই সারাদিনই কম বেশি বিরতি দিয়ে আসলে কিন্তু বৃষ্টিপাত হয়েছে, যে কারণে সবজির ক্ষেত্রে কৃষকরা কিন্তু পরিমাণ মতো, অর্থাৎ বাজারে যে পরিমাণ চাহিদা, ওই পরিমাণ সবজি কিন্তু তারা আসলে কৃষি জমি থেকে তারা উত্তোলন করতে পারছেন না এবং বাজারেও সেটি আসছে না। মূলত সরবরাহ কমে যাওয়ার কারণে কিন্তু বাজারে সবজির দামগুলো বেড়ে গেছে। আমি যদি আপনাকে একটু জানাই যে বেগুন কিন্তু বগুড়ার বাজারে এখন বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, এবং গত প্রায় 2 সপ্তাহ ধরে 60-65 এইরকম
মতোই রয়েছে বেগুনের দাম। পাশাপাশি পটল আজকে বাজারে বিক্রি হচ্ছে 40 টাকা, যেটি আসলে 2-3 দিন আগেও 25 থেকে 30 টাকায় বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু সরবরাহ কমে গেছে হাটগুলোতে, সবজির মোকামগুলোতে, যে কারণে কিন্তু সবগুলো সবজির দামই মোটামুটি 2 থেকে 5 টাকা, কোনোটি আসলে 10 টাকা পর্যন্ত কেজিতে বেড়ে গেছে। কচুর বই বা কচুর মুখী বলে যে সবজি, সেটিও কিন্তু 40 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে পেঁপে শুধুমাত্র রয়েছে এখন পর্যন্ত 20 টাকায়। এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে, চাল কুমড়া কিংবা লাউ যে সবজিগুলো রয়েছে, সেগুলোর দামও কিন্তু সোহার বেশ বেড়ে গেছে। এবং সবগুলো সবজিতেই যেটি ব্যবসায়ীরা বলছেন যে তারা যখন সবজি কিনতে যাচ্ছেন মোকামগুলোতে কিংবা সবজির যে হাটগুলো রয়েছে, সেখানে কিন্তু তাদেরকেও বেশি দামে সবজিগুলো কিনতে হচ্ছে, যে কারণে খুচরা বাজারে এসেও এই দামের প্রভাবটি পড়ে যাচ্ছে। সোহার, সুজন, আপনাকে অনেক ধন্যবাদ। 2023 সালে দেশব্যাপী দাঙ্গা বিক্ষোভের দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকে ইনসাফ বা পিটিআই এর শতাধিক সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশের এক সন্ত্রাস বিরোধী আদালতের রায়ে এই নির্দেশ দেওয়া হয়। বলা হয় 2 বছর আগে সংঘটিত দাঙ্গার সময় সেনাসহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলায় জড়িত ছিলেন পিটিআই এর এসব সদস্যরা। রায়ে দোষী সাব্যস্তদের মধ্যে 58 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে, যাদের মধ্যে অনেক জ্যেষ্ঠ নেতাও রয়েছে। অন্যান্যদের 1 থেকে 3 বছর পর্যন্ত নানা মেয়াদে সাজা দেওয়া হয়েছে। 2023 সালের 9 মে গ্রেফতার হন সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান, যার জেরে পাকিস্তান জুড়ে দেখা দেয় সহিংস বিক্ষোভ। রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তর সহ হামলা করা হয় বিভিন্ন সামরিক ও সরকারি স্থাপনায়।